বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হোয়াইট হাউস ছাড়ছেন ইলন মাস্ক এবং তিনি নিজেই বলছেন এটা আনএক্সপেক্টেড কিছু নয়। কেন ইলন মাস্ক হোয়াইট হাউস ছাড়ছেন? ট্রাম্পের সাথে দূরত্ব নাকি অন্য কিছু? ফেডারেল সরকারের ব্যয় কমানোর যে প্রকল্পে তিনি ছিলেন সেটির ভবিষ্যৎই বাকি। হোয়াইট হাউস ছেড়ে বিশ্বের এই শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা কি আবারও পুরোপুরি মনোযোগ দেবেন তার ব্যবসায়? যুক্তরাষ্ট্রের সরকারে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে মিস্টার মাস্কের যাত্রাটা যে খুব মসৃণ ছিল এমনটা বলা যাবে না। তার লক্ষ্য ছিল ফেডারেল সরকারের আকার ছোট করা এবং ব্যয় কমানো। DOGE ডজ বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের প্রকল্পের দায়িত্বে ছিলেন তিনি, যার অর্থ দাঁড়ায় সরকারি দক্ষতা বিভাগ। মাস্কের পদত্যাগ এমন একটা সময় এলো যখন তিনি প্রকাশ্যেই ট্রাম্পের বাজেট পরিকল্পনা সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে, যা ফেডারেল ঘাটতি আরও বাড়াবে এবং ডজ প্রকল্পের যে মূল উদ্দেশ্য অপচয় কমিয়ে আনা এবং দক্ষতা বাড়ানো, সেটিকেই দুর্বল করবে এটি। তবে ট্রাম্পের সাথে কোনো মতবিরোধের জেরে ইলন মাস্ক দায়িত্ব ছাড়ছেন এমনটা বলার কোনো উপায় নেই, কারণ তাকে এই দায়িত্ব দেয়াই হয়েছিল 130 দিনের জন্য, যেটির মেয়াদ মে মাসেই শেষ। বিদায় বেলায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতেও ভোলেননি মিস্টার মাস্ক। এক্স পোস্টে তিনি লিখেছেন, বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য। ডজের মিশন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে, কারণ এটি ধীরে ধীরে সরকারের সর্বত্র একটি জীবনধারা হয়ে উঠবে। ডজ বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে পরিচিত এই প্রকল্পটি মূলত মাস্কের নেতৃত্বে ফেডারেল ব্যয় কমানোর একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। প্রথমে মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে ফেডারেল বাজেট অন্তত $2 ট্রিলিয়ন কমানো হবে। পরে তিনি তা অর্ধেকে নামিয়ে $1 ট্রিলিয়ন করেন এবং শেষ পর্যন্ত 150 বিলিয়নে এটিকে সীমিত করেন। এই কর্মসূচির আওতায় প্রায় 2,60,000 ফেডারেল কর্মচারীর হয় চাকরি হারাতে হয়েছে অথবা স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে। তবে এই প্রক্রিয়ায় কিছু ভুল ছাঁটাইও হয়েছে। এমনকি পারমাণবিক কর্মসূচির কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হন, জানিয়ে শেষমেশ আদালতকেই হস্তক্ষেপ করতে হয় এবং এদের অনেককেই আদালত পুনর্বহালেরও আদেশ দেন। এখন প্রশ্ন হচ্ছে, মাস্ক চলে যাওয়ার পর ডজ প্রকল্পটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? মাস্ক বলছেন, ডজ এখন যেন সবকিছুর দোষারোপের পাত্র হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে তিনি চলে যাওয়ার পর প্রকল্পটির গতি কমে যেতে পারে কিংবা নতুন নেতৃত্বে ভিন্ন পথে এটি পরিচালিত হতে পারে। সরকারের সময় দেওয়ার কারণে মাস্ক তার মূল কোম্পানি টেসলা থেকে দূরে ছিলেন, যার ফলে কোম্পানিটি ক্ষতির মুখে পড়ে। 2025 সালের প্রথম 3 মাসে টেসলার বিক্রি 13% কমে যায়। এটি তার কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় পতন। এমনকি এর শেয়ার মূল্যও 45% পর্যন্ত পড়ে যায়। পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে এখন প্রায় 10% কমে রয়েছে এর শেয়ার মূল্য। রাজনৈতিক বিতর্ক এবং সমালোচনার ফলে অ্যাক্টিভিস্টরা টেসলা বয়কটের ডাক দিয়েছেন, বিক্ষোভ করেছেন, এমনকি গাড়ি আর চার্জিং স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ঘোষণা দেন, এই ধরনের ভাঙচুরকে ঘরোয়া সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হবে। এই প্রেক্ষাপটে মাস্ক বলেন, এখন তিনি আবার তার কোম্পানিগুলোর দায়িত্বে বেশি সময় দেবেন এবং আগামী 5 বছর টেসলার নেতৃত্বে থাকার কথা বলেছেন তিনি। পাশাপাশি তিনি জানান, ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য যে $300 মিলিয়ন রাজনৈতিক অনুদান তিনি দিয়েছিলেন এবার তাও কমিয়ে আনবেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছে। বুধবার ঢাকায় এক সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরে নির্বাচনের জন্য দলের নেতাকর্মী এবং দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আগামী জুনের মধ্যে, অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছে। বিএনপি এখন কতটা চাপ তৈরি করতে পারবে আর কেনই বা চাপ তৈরি করতে চাইছে দলটি, এবং
ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিতে বার্তা দেওয়ার অন্তর্নিহিত তাৎপর্য কি, এসব নিয়ে আজকের আলোচনার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। কাদির, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা দাবি আগে থেকে করে আসছিল বিএনপি। এখন তারা একরকম সময় বেঁধে দিয়েছে, তাদের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলছে, জোর দিয়ে বলছে ডিসেম্বরেই নির্বাচন হতেই হবে। এই বক্তব্যের রাজনৈতিক অর্থ কি? আসলে যেটা হয়েছে যে মানে বিএনপির শীর্ষ নেতা এখন এক ধরনের আলটিমেটামের সুরে কথা বললেন সরকারের প্রতি। আজকে ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশ ছিল, সেই সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন। সেখানে তার বক্তব্য ছিল যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আবার তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে এক ধরনের আলটিমেটামের সুর সরকারের প্রতি, এক ধরনের হুঁশিয়ারি সরকারের প্রতি। বিএনপির এই যে সমাবেশটা হলো ঢাকায়, এই সমাবেশে অন্য নেতারাও যে বক্তব্য দিয়েছেন তাতেও দেখা গেছে নির্বাচনের রোডম্যাপ যে সরকারের দিক থেকে এখনো পর্যন্ত দেয়া হয়নি, সরকারের বয়স 9.5 মাস পার হয়ে গেছে, এর সমালোচনা আছে। এবং সরকারের সমালোচনায় এমনকি এমন বক্তব্য এসেছে যে স্বৈরাচারের আচরণের সঙ্গে মিল রয়েছে সরকারের অনেক কর্মকাণ্ডে, সে ধরনের বক্তব্য এসেছে। নির্বাচন নিয়ে যে বিএনপির সংশয়, সন্দেহ, অবিশ্বাস আছে সরকারের কর্মকাণ্ডে, সেই বক্তব্যটাই বেশি অগ্রাধিকার পেয়েছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেমন বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। যেটা মনে হচ্ছে এবং বিশ্লেষকদের সাথে কথা বলেও যেটা ধারণা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনের প্রশ্নে, নির্বাচনের রোডম্যাপ পাওয়ার প্রশ্নে একটা চাপ বাড়ানোর কৌশল নিয়েছে, চাপ বাড়াতে চাইছে। সেটিরই একটা প্রকাশ দেখা গেল এই সমাবেশ থেকে। বিএনপির আগে থেকেই একটা সন্দেহ কাজ করছিল, শুধু বিএনপি নয়, বিএনপি সহ বিভিন্ন দলগুলোর মধ্যে, যে সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ আছে, নির্বাচন প্রলম্বিত করতে চায়, এ ধরনের একটা সন্দেহ, অবিশ্বাস তাদের মধ্যে আছে। ঠিক কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল বিএনপি বা অন্য দলগুলোর মধ্যে, যেসব দু একটি দল? যেটা বলা যায়, বিএনপি বা বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, মানে বিএনপি মনে করছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগের শাসনের পতন হয়েছে, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছাত্র নেতা ছিলেন তাদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, সেই দলের প্রতি বিএনপি মনে করছে যে সেই দলের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এক ধরনের দুর্বলতা আছে এবং সেই দলটি এখনই নির্বাচন চায় না। সেই দলটি সংস্কার পুরোপুরি শেষ করা, আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করা, তারপরে নির্বাচন করা যেতে পারে, সেই ধরনের একটা অবস্থান। তো বিএনপি মনে করছে সরকারের ভেতরেও একটা অংশ এবং জাতীয় মানে এনসিপি বা আরও কিছু দল, তারা একটা জায়গায় মানে এক হচ্ছে বিএনপিকে একটা প্রতিপক্ষ তৈরি করা নির্বাচনের ইস্যুতে। সরকারও বিএনপিকে প্রতিপক্ষ তৈরি করছে কিনা, এই বিষয়টা বিএনপির মধ্যে কাজ করছে এবং সে কারণেই সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায়, সরকার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চায়, এই ধরনের একটা ধারণাও বিএনপির মধ্যে কাজ করছে। এছাড়াও বিএনপি মনে করছে যে যদি নির্বাচন প্রলম্বিত হয় ক্ষমতায় থাকার এক ধরনের লোভ তৈরি হয়েছে কিনা, এটাও বিএনপি নেতারা বলছেন। আজকে তারেক রহমানের বক্তব্যেও কিন্তু ওই বিষয়টা এসেছে যে সরকার বিএনপিকে প্রতিপক্ষ হিসাবে তৈরি করছে, প্রতিপক্ষ হিসেবে তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে যদি জামায়াতে ইসলামী বা এনসিপি সহ বিভিন্ন দলের অবস্থানের দিকে তাকাই, তারা সরকারকে হয় সমর্থন করছে অথবা সরকারের যে অবস্থান তার প্রতি এক ধরনের সমর্থন বা আস্থা রাখতে চাইছে। এক্ষেত্রে বিএনপি একা হয়ে পড়ছে কিনা আমি যুক্তও করতে চাই। এনসিপির তরফে কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে একটা অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সম্পর্কের জায়গাকে তারা রাজনৈতিকভাবে উপস্থাপন করতে চায়। ফলে বিএনপির অবস্থান এবং অন্য দলগুলোর অবস্থান সামনের দিনে রাজনীতিকে আসলে কোন দিকে নিয়ে যেতে পারে, এটা কিন্তু একটা পার্থক্য এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং এই পার্থক্যের জায়গা থেকে কিন্তু বিরোধটা বাড়ছে। এখন সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি বড় দল ভোটের রাজনীতিতে এবং মানে মাঠের রাজনীতিতে, আর এনসিপি
তারা ভোটের রাজনীতি এবং মাঠের রাজনীতিতে এখনও সেভাবে কতটা প্রভাব সেটা তৈরি করতে পেরেছে সেটা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু এনসিপি সরকারের মধ্যে একটা প্রভাব আছে, আর জামায়াত ইসলামী তারা একটা মানে তাদের একটা রাজনৈতিক শক্তিশালী সংগঠন হিসেবে তারা একটা অবস্থান তৈরি করেছে। তো এই তিনটি দলের মধ্যেই নির্বাচন প্রশ্নে মানে ভিন্ন ভিন্ন মত। এনসিপি তারা, যেটা আমি একটু আগে বলছিলাম যে তারা নির্বাচন এখনই নয়, জামায়াত ইসলামীর অবস্থান যেটা, তারা কিছুটা সুবিধাজনক একটা অবস্থান মানে দেখছে বলে মনে হয়, যে তাদের সাংগঠনিকভাবে তারা এগোনোর চেষ্টা করছে এবং তারা যেটা বক্তব্য হচ্ছে সরকার যে জায়গাটায় আছে সেই জায়গাটাতে তারা সমর্থন করছে। তারা মনে করছে যে ডিসেম্বরে নির্বাচন 1 মাস 2 মাস আগে পরে হলে কিছু যায় আসে না। এখন বিএনপি যে বক্তব্য তুললো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এক ধরনের আলটিমেটামের সুর, সেই জায়গাটাতে আমি জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলছিলাম একটু আগে। তিনি বলছেন যে তিনি এই বিএনপির অবস্থান নিয়ে, এই বক্তব্য নিয়ে কোনো মানে প্রতিক্রিয়া দিতে চান না, কিন্তু তাদের ওই পুরনো অবস্থানই যে ডিসেম্বরের 1 মাস আগে পরে নির্বাচন হলে কিছু তাদের যায় আসে না, রোজার পরে বা রোজার আগে নির্বাচন হলে তাদের সেখানে আপত্তি থাকবে না। তো যেটা হচ্ছে যে বিএনপি এই জায়গাটাতে এনসিপি সহ জামায়াত ইসলামী ইসলামপন্থী দলগুলো একদিকে থাকতে পারে নির্বাচনের এই শুরুতে, আর বিএনপি এই জায়গাটাতে বিএনপিকে একা করে দেয়া সেরকম একটা চেষ্টাও আছে, এটা বিএনপিও মনে করে। সেজন্য বিএনপিও বলছে যে অন্তর্বর্তী সরকারই বিএনপিকে একটা প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে কিনা। অন্তর্বর্তী সরকারের দিক থেকে বারংবার যেটি বলা হচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে জুনের পর একদিনও প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকবেন না। তো ডিসেম্বর আর জুনের মধ্যে ফারাক তো খুব বেশি নয়, কয়েক মাসের। এই কয়েক মাসের মধ্যে এই কয়েক মাসের পার্থক্য নিয়ে বিএনপির উদ্বেগ কেন? বিএনপি মনে করছে যে তারা এখন মানে নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে, এই ধারণাটা শক্তভাবেই তৈরি হয়েছে। এখন বিএনপি যদি যতটা নির্বাচনে দেরি হবে ততটা পরিস্থিতিটা তাদের মানে কতটা সহায়ক থাকবে, কতটা ইতিবাচক থাকবে, তারা হয়তো ক্ষমতায় যাবে কিন্তু সমালোচনাগুলো বাড়তে পারে, অন্যান্য নানান ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, এই ভয়গুলো তাদের মধ্যে কাজ করছে। যেমন তারা মনে করছে যে বিএনপিকে একা করে দেয়া বা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা, এই চেষ্টাটা যেমন আছে, তারা মনে করছে যে এখানে অন্য দলগুলোকে এমনকি বিএনপির মিত্রদেরকেও নিয়ে মানে কোনো চেষ্টা বা কোনো তাদের ভাষায় কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটা একটা বিষয়। তারপরে সারা দেশে যে চাঁদাবাজি, দখল, এই ধরনের বিভিন্ন ঘটনাগুলো বিএনপির নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও যেহেতু মনে করছে নির্বাচন হলেই তারা ক্ষমতায়, ফলে সারা দেশে তাদের একটা এক ধরনের আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, এই অভিযোগগুলো আসছে। দলটি নানান ব্যবস্থা নিয়েও সেটা থামাতে পারছে না, ফলে এই বিষয়টা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যত সময় যাবে এগুলো বাড়তে পারে। আরেকটা বিষয় বিএনপি মনে করছে যে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো ক্ষেত্রেই সেভাবে অর্থনীতি বা কোনো ক্ষেত্রে সেভাবে সফল হতে পারেনি, ব্যর্থতার অভিযোগের পাল্লাটা বেশি। তো এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে, আরও অস্থিরতা বাড়ে কিনা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা। এছাড়া সরকার নানান উইন্ডো খুলছে, করিডোরের বিষয়ে অভিযোগ আসছে যে করিডোর দেওয়া না দেওয়ার প্রশ্ন আসছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া, এই ধরনের বিষয়গুলো রাজনীতিতে আসছে। অন্যদিকে যদি তাকানো যায় যে আপনার সচিবালয়ের মতো জায়গা যেখানে প্রাণকেন্দ্র সরকারের, সেখানে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের, সেখানে সরকারি চাকরির অধ্যাদেশ একটা নতুন সংশোধনী আনা হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, এনবিআরে মানে বিভক্তি নিয়ে প্রতিবাদ হয়ে গেল, বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয়গুলো আসে। ফলে এক ধরনের বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণ নাই, সেই জায়গাটাতে আরও পরিস্থিতি খারাপ হয় কিনা, এই বিষয়গুলো বিএনপি নেতারা যুক্তি হিসেবে তুলে ধরছেন তাদের জায়গায়। এবং বিএনপি নেতাদের আজকের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমদ বলছিলেন যে তারা পদত্যাগ জানি, তারা তাদের দাবি তুলেছেন, কিন্তু দেশবাসী পদত্যাগের নাটক দেখেছে, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন তার বক্তৃতায়। অথচ গত সপ্তাহে শনি রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন এবং সেই বৈঠকের মধ্যে উত্তেজনা, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনাকে ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সেই উত্তেজনা
কমেছে, একটা সমাধান হয়েছে বলে এক ধরনের ধারণা দেওয়া হচ্ছিল। সেই প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যকে কিভাবে দেখা যায়? তিনি এই কথাটা বলেছেন সমাবেশে যে মানে মানুষ নাটক দেখেছে। কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন, তিনি এটা মনে করেন মানুষের সাথে কথা বলে তার মনে হয়েছে যে পদত্যাগের নামে এক ধরনের নাটক করা হয়েছে। তো বিএনপি নেতারা এটা বিশ্বাস করেন, এটা উদ্দেশ্যে করা হবে, এটা মনে করেন যে মানে বিএনপি নেতারা মনে করছেন যে সরকারের যেহেতু ব্যর্থতার অভিযোগটা বেশি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সবকিছুতে নানান ধরনের সমালোচনায় উঠছে এবং বড় দুটি শক্তি সরকারের যারা অংশীজন, যারা শুরু থেকে সহযোগিতা করে আসছিল অংশীজন, তাদের মধ্যে বড় দুটি শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি তাদের নেতা ইশরাক হোসেনের কে ঢাকা দক্ষিণের মেয়রের দাবিতে ঢাকা প্রায় অচল করে রেখেছিল মানে সপ্তাহ খানেক আগে। তো সে একটা অবস্থা, সেই সময়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটা বক্তব্য দিয়েছেন সেনা কর্মকর্তাদের ভেতরে, যদিও সেটা সংবাদ মাধ্যমে এসেছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। এরপরেই কিন্তু এই পদত্যাগের বিষয়টা এসেছে। সে কারণেই বিএনপি এবং বিএনপির সাথে আবার অন্যান্য অনেক দলও নেতারাও মনে করছেন যে এটা একটা সাজানো কিনা, এই সন্দেহটা তাদের মধ্যে আছে। যদিও ওই ঘটনার একটা সমাধান বা একটা উত্তেজনা কমানো হয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বামপন্থী দলগুলো, ইসলামী দলগুলো প্রায় 22টি দলের সাথে 2 দিন ধরে শনি রবিবার প্রধান উপদেষ্টা বৈঠক করে, কিন্তু আপাতত উত্তেজনা কমেছে, এইটা কিন্তু থেমে যায়নি। বরং এখন যদি আমরা খেয়াল করি, অন্তত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সবাই একরকম রাজনৈতিক দলের নেতারা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে আর যাই হোক ডিসেম্বর অন্তত নির্বাচন হচ্ছে না, এমন একটা ধারণা তাদের কেউ উপস্থাপন করছিলেন। এখন আবার বিএনপি একরকম দৃঢ় অবস্থান নিয়ে বলছে ডিসেম্বরেই নির্বাচনটা হতে হবে। ফলে এটাকে একটা পরস্পর বিপরীতমুখী অবস্থান হিসেবে দেখা যায়। উত্তেজনা, অস্থিরতা রাজনীতিতে বাড়বে বলে ধারণা করেন কি? সেটা বাড়বেই। কারণটা হচ্ছে যে সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায় না, এই যে ধারণাটা জন্মেছে দলগুলোর মধ্যে, এর কারণটা হচ্ছে যে দলগুলোর সাথে বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে প্রেস ব্রিফিং করেছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে 30শে জুনের পর একদিনও মানে প্রধান উপদেষ্টা বা সরকার ক্ষমতায় থাকতে চায় না। তার মানে কি? তার মানে জুনের মধ্যে তারা নির্বাচন করতে চান আগামী বছরের, তার মানে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, এরকম একটা বিশ্লেষণ করছেন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও যেটা হচ্ছে যে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে, সংস্কারের কাজেও কিন্তু কোনো অগ্রগতি নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা চালাচ্ছে, এখনও সেখান থেকে মৌলিক বিষয়গুলোতে দলগুলো কিন্তু ঐক্যমত্য হয়নি, দ্বিতীয় দফায় আলোচনা শুরু করছে। তো এখন যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের জন্য একটা মুখ রক্ষার বিষয়, যদি কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন করে, তো কোনো রকম সংস্কারই যেহেতু হয় নাই, কিভাবে নির্বাচনে যাবে? এই সব মিলিয়ে বিএনপি মনে করছে যে তারা নির্বাচন দেবে না, সে কারণেই তারা সরকারের উপর চাপটা বাড়াতে চাইছে। কিভাবে চাপটা বাড়াতে চাইছে? বিএনপির নেতারা যেটা করছেন যে তারা কিন্তু গত কয়েকদিন ধরে শীর্ষ পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলন করে বা বক্তব্য বিবৃতিতে তারা বলছেন যে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় সরকার যদি রোডম্যাপ না দেয়। তারা মনে করছেন যে সরকারের উপরে চাপ বাড়ানো দরকার। তারা এই ধরনের সমাবেশ অব্যাহত রাখবেন, তারা সমাবেশ করবেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা সরকারকে আর সহযোগিতা করবেন না, অসহযোগিতা করবেন, এ ধরনের অবস্থানেও তারা যেতে পারেন। এ ধরনের ইঙ্গিত বিএনপির নেতারা দিচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, আমি যেমন লেখক মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছি, জাহিদুর রহমানের সঙ্গে কথা বলছি, তারা মনে করছেন সরকার বড় দুটি শক্তি বিএনপি এবং সেনাবাহিনী তাদের সাথে দূরত্বটা রয়েছেই, সেই দূরত্ব রেখে সরকার যদি তাদেরকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে সেইভাবে এগোয়, তাহলে অস্থিরতা আরো বাড়বে, উত্তেজনাটা আরো বাড়বে। এখন হয়তো যে বৈঠকগুলো হয়েছে রাজনৈতিক দলগুলোর, সেটাকে তারা ফটো সেশন বলছেন যে এটা জাস্ট একটা এটাকে সামাল দেয়া হয়েছে, কিন্তু এটা বাড়তেই পারে। সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সময় ক্ষেপণের যে অভিযোগ উঠছে, তাদের দিক থেকে আসলে এই ব্যাপারে ভাবনাটা কি? তারা কি আলোচনা করে? সরকারের ভিতরে কথা বলে যেটা মনে হয়েছে, বিভিন্ন পর্যায়ে কথা বলে মনে হয়েছে, এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা আছেন তাদেরও কারোর সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন যে তারা মনে করছেন না তারা সময় ক্ষেপণ করতে চাচ্ছেন। বিএনপি নেতারা তারা নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছেন,
তারা 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছেন। 2 জন ছাত্র প্রতিনিধি যারা আছেন, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, 3 জনের পদত্যাগ দাবি করে আসেন। বিএনপির সাথে যখন প্রধান উপদেষ্টা বৈঠকে বসলেন তখন আসিফ মাহমুদকে সেই বৈঠকে রাখা হয়েছে। এটাকে বিএনপি নেতারা এটাকে মনে করছেন যে তাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হলো না, আমলে নেওয়া হলো না তাদের দাবিটাকে। এটা তারা এক ধরনের অধ্যত্ব হিসাবে বর্ণনা করছেন বিএনপি নেতাদের সাথে, যার সঙ্গেই কথা বলতে গেছি। তারপরে সরকারের যে ধরনের বক্তব্যগুলো এসছে, সরকার যেমন একটা বিষয়ে বক্তব্য দিয়েছেন ওই উত্তেজনার সময়, যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মানে উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেওয়ার প্রশ্নও তোলা হয়েছে। তো তার মানে বিএনপি নেতারা মনে করছেন তাদেরকে এবং সেনাবাহিনী প্রধান যেহেতু নির্বাচন নিয়ে বক্তব্য দিয়ে আসছেন, এই জায়গায় এক ধরনের হুঁশিয়ারি বা এক ধরনের ধমক দেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারের দিক থেকে প্রকাশ্যে। ফলে সম্পর্কের দূরত্বটা কমার চাইতে মানে দূরত্বটা বাড়ছে। তো এখন সব পক্ষকেই বিশ্লেষকরা মনে করছেন সব পক্ষকেই আসলে যদি নির্বাচন করতে হয় একটা জায়গায় ছাড় দিয়ে এগোতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। 10 মাস পার হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। বুধবার রাজধানীতে হওয়া তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। বিএনপির তারুণ্যের সমাবেশ উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় ঢল নামে লাখো মানুষের। বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এ সমাবেশ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ হয় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়। সবশেষ ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ নিয়ে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রঙিন টুপি, টি-শার্ট, নেমপ্লেট ও প্ল্যাকার্ড হাতে তরুণরা অংশ নেন। এ সময় তারা ধানের শীষ এবং তারেক রহমানের লোগো সংবলিত টি-শার্ট ও টুপি পরেন। বিকেল 3টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই তরুণদের জোয়ার সৃষ্টি হয় নয়াপল্টন এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ ঘিরে মানুষের সমাগম নয়াপল্টন ছাড়িয়ে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, দৈনিক বাংলা, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর, শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আবারও বলছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। সবাইকে বলছি, আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আপনারা জনগণের কাছে যান, তারা কি বলতে চায় তা মন দিয়ে শুনুন, সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় অন্য কিছু উদ্দেশ্য রয়েছে। তারেক রহমান বলেন, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আহ্বান ও পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না।
যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবারও সরকারের দায়িত্ব গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। নতুন প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সংযুক্ত হয়েছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন তিনি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করলেও এবার অন্তর্বর্তী সরকার 10 মাসেও সেই নির্বাচন করতে পারছে না বলে মন্তব্য করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। অতীতেই বাংলাদেশের রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু এখন দেখা যাচ্ছে 10 মাস পার হয়ে গেলেও এই সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। বিএনপি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। তারেক রহমান বলেন, গ্লোবালাইজেশনের এই সময়ে মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কথামালার রাজনীতি নয়। বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। এখন সময় বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। আগামীতে ক্ষমতায় গেলে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করার কথা তুলে ধরেন তারেক রহমান। দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির খাতগুলো চিহ্নিত করা, স্কুল কলেজে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রবর্তন, ক্রীড়াকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা, বিদেশি ভাষা চালু করা, সরকারি ব্যবস্থাপনায় ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজিনিস্ট, মেডিকেল টেকনিশিয়ান গড়ে তুলতে কোর্স চালু করা, বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্মে চাহিদা অনুযায়ী কর্মী গড়ে তোলা, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং থেকে আয় বাড়ানো, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গ্রামীণ হেলথ কেয়ার ওয়ার্কার গড়ে তোলা, বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দেয়া প্রভৃতি পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে। তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার। ইশরাককে শপথ পড়ানো নিয়ে আদালতকে অবমাননা করা হচ্ছে, এই প্রসঙ্গে তারেক বলেন, পলাতক স্বৈরাচারের সময় দেখা গেছে তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে
তারা সেই স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি করছে। এই সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতকে, আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? এ সময় তিনি আরো বলেন, আমি প্রায় একটা কথা বলি, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি জরুরি হলো তা মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখছে জনগণ। ঢাকার হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ সহ ৩ জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন। একটি গোয়েন্দা সূত্র জানায়, গত মঙ্গলবার গ্রেপ্তারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ চলতি মাসেই দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন। সূত্র জানায়, ১৬-১৭ দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার। এ সময় মোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন। এটা দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের। সুব্রত বাইনের জন্য আরও একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু এর আগেই তারা গ্রেপ্তার হয়ে যায়। মোল্লা মাসুদ জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন, দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তিনি এবং তার গুরু সুব্রত বাইন রয়ের নির্দেশ মতো কাজ করছেন। তারা চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরো কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল। সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকি টার্গেট কারা ছিল সে নাম উল্লেখ করতে অপারগতা প্রকাশ করে। তবে সূত্রটি জানিয়েছে, সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য দখল নিয়ে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আ.ল.ম ফজলুর রহমান চিকেন নেক নিয়ে মন্তব্য করেছিলেন। তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয়। ওই বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক তোলপাড়ের মধ্যে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়ায় বলেছিল, এটা তার ব্যক্তিগত মতামত। একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, ঢাকা সহ সারা দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাদের টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। এদিকে বুধবার বিকেল ৩টা ৪৭ গ্রেপ্তারদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। তখন কাঠগড়ায় রডের সঙ্গে সুব্রতর হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা ছিল। এ সময় তিনি বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমি যদি বলি অস্ত্র রাখি না, তাহলে এটা মিথ্যা হবে। লিয়াকত, মুরগি মিলন এরা আমার শত্রু ছিল। এদের সঙ্গে যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি। তিনি বলেন, ২০২২ সালের রমজান মাসের ২৬ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয়। এরপর আমাকে ২.৫ বছর আয়না ঘরে রাখা হয়েছে। আয়না ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছিল। পরে ৫ আগস্ট রাত ৩টার সময় আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ছেড়ে দেয়া হয়। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিষয়টি তদন্ত করে লিখবেন। আমি যা সেটাই লিখবেন, সত্যি লিখবেন। ১৯৮৯ সাল থেকে আমার বিরুদ্ধে লিখছেন। আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না। সাংবাদিকদের বোঝা উচিত তারা কি লিখছেন, তার প্রভাবে কি হতে পারে। আমার পরিবার আছে, ৬১ বছর বয়স হয়ে গেছে। তিনি আরো বলেন, এই আধুনিক যুগে আমাকে চাঁদাবাজ বানান। এই আধুনিক যুগে যদি চাঁদাবাজ না ধরতে পারেন, তাহলে কি লাভ সাংবাদিকতা করে? তদন্ত করেন কে আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো। আপনারা নতুন প্রজন্মের সাংবাদিক, দোয়া করি আপনাদের জন্য।
এরপরে এজলাসে বিচারক এলে কথা বলা বন্ধ করেন সুব্রত বাইন। শুনানি শেষে হাতিরঝিল থানার অস্ত্র মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী মুজিবুর রহমান। শুনানি শেষে আদালত 4 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। জানা যায় সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জনকে মঙ্গলবার ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। 1991 সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে সুব্রত বাইনের সন্ত্রাস জীবনের উত্থান হয়। 2003 সালের দিকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেলে সুব্রত বাইন ভারতে পালিয়ে যান। সেখানে যাওয়ার পর কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স কারাইয়া এলাকা থেকে 2008 সালের 13 অক্টোবর সুব্রতকে অস্ত্র সহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও হয়। ওই মামলায় 2009 সালের 6 জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন সুব্রত। 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়েন। পরে নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের 3 বছরের মাথায় 2012 সালের 8 নভেম্বর সুড়ঙ্গ খুঁড়ে নেপালের কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করেন সুব্রত। একই বছরের 27 নভেম্বর কলকাতার বউবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সেখানে ফতে আলী নাম নিয়ে ছদ্মবেশে অবস্থান করছিলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পলায়নের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেন এক অঘোষিত যুদ্ধ শুরু করেছে ভারত। এদেশের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে শুধু অস্বীকার করেনি, শত শত ছাত্র জনতার হত্যাকারী হাসিনা ও তার দোসরদের নিরাপদ আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠনের দিন থেকে বাংলাদেশের ওপর নানাভাবে চাপ প্রয়োগের কৌশল নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ভারতের প্রোপাগান্ডা মিডিয়ার প্রধান টার্গেট হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই এই সরকারের উপর চাপ সৃষ্টি করতে 4টি ফ্রন্টে কাজ শুরু করে ভারত। প্রথমে শুরু হয় ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। আন্তর্জাতিকভাবে সুপরিচিত নোবেলজয়ী একজন সরকার প্রধানকে ভারতের গণমাধ্যমে তুলে ধরা হয় ইসলামপন্থী হিসেবে, যিনি চরমপন্থীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। প্রচারণা চালানো হয় তার মন্ত্রিপরিষদ, সেনাবাহিনী ও আমলাতন্ত্র হিজবুত তাহরিরের হাতে। ভারতের গণমাধ্যমের এই মিথ্যা প্রচারণা বাংলাদেশ তো বটেই, পশ্চিমের কোনো দেশেও হালে পানি পায়নি। সম্প্রতি পাক ভারত যুদ্ধে মিথ্যা প্রচারণার পর দেশটির গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। ভারতের গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক এসব প্রচারণার কোনো প্রভাব ইউনূস সরকারের উপর পড়েনি, বরং সাধারণ মানুষ আরও দৃঢ়ভাবে মনে করে ভারতের প্রচার মাধ্যম যেহেতু ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সে কারণে ভারতের ব্যাপারে তার নীতি সঠিক পথে আছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার পাশাপাশি বাংলাদেশের উপর অর্থনৈতিক আঘাত হানার চেষ্টা করে ভারত। ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশের কিছু পণ্য ভারতের বিমানবন্দরগুলো দিয়ে রপ্তানি করা হতো। হঠাৎ করে তা বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের অল্প কিছু ভারতের বিমানবন্দর দিয়ে রপ্তানি করার কারণ ছিল এতে রপ্তানি খরচ কম হতো, কারণ ভারতে জেট ফুয়েলের দাম কম থাকায় কার্গোতে পণ্য রপ্তানি খরচ কম হতো। ভারতের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ এই সমস্যা সমাধানে দ্রুত 2টি পদক্ষেপ গ্রহণ করে। প্রথমত, সিলেট ও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য রপ্তানি শুরু করে। একই সঙ্গে জেট ফুয়েলের দাম কমানো হয়। এর ফলে ভারত থেকে পণ্য রপ্তানিতে যে খরচ হতো তা এখন বাংলাদেশ থেকে হচ্ছে। এর মধ্যে দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসার পথ খুলে যায়। এরপর বাংলাদেশকে কাবু করতে স্থলপথে ভারতে বেশ কিছু পণ্য রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। বাংলাদেশি পণ্য ভারতে খুব সামান্যই রপ্তানি হয়। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে মাত্র $157 কোটি পণ্য রপ্তানি হয়। অথচ বাংলাদেশ 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে অর্থাৎ জুলাই থেকে এপ্রিলে $4021 কোটি পণ্য আমদানি করেছে। এ থেকে বোঝা যায় ভারতের বাজারে বাংলাদেশের খুব কম পণ্য রপ্তানি হয়। এদেশের অর্থনীতিতে এর বড় কোনো প্রভাব কখনো ছিল না। এর আগে বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দেয় ভারত। বাংলাদেশ থেকে যারা ভারতে যেতেন তাদের বেশিরভাগ কেনাকাটা ও চিকিৎসা নিতে যেতেন। এখন ভিসা বিধিনিষেধের কারণে সামান্য অসুস্থতায় যারা ভারত যেতেন
আছেন তারা দেশে চিকিৎসা নিচ্ছেন, যাদের একান্ত যাওয়া দরকার তারা থাইল্যান্ড বা চীনে যাচ্ছেন। ঈদে ভারতে কেনাকাটা একেবারেই কমে গেছে, যা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে বড় ধরনের আঘাত করতে ব্যর্থ হওয়ার পর ভারত সীমান্ত জুড়ে অস্থিরতা শুরু করে। বলা যায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাস চালাচ্ছে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত রয়েছে প্রায় 4096 কিলোমিটার। রাতের আধারে কিংবা ভোরবেলায় পাহারাহীন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। এর মধ্যে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে থেকে থাকে তাহলে প্রমাণ সাপেক্ষে তাদের গ্রহণ করা হবে, কিন্তু এরপরও ডাকাতের মতো অস্ত্রধারী বিএসএফ রাতের অন্ধকারে মানুষদের ঠেলে দিচ্ছে। এর একটাই লক্ষ্য সীমান্ত জুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি বাংলাদেশকে এখন সামরিকভাবে ভয় দেখানোর চেষ্টা করছে ভারত। সম্প্রতি তিস্তার অববাহিকায় চিকেন নেকের নিরাপত্তার ওসিলায় তিস্তা প্রহার নামে সামরিক মহড়া চালানো হয়েছে। ভারতের গণমাধ্যমের দাবি বাংলাদেশকে বার্তা দিতে নাকি এই সামরিক মহড়া চালানো হয়েছে। এই মহড়ার ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মড কোর, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস অংশগ্রহণ করেছিল। মহড়ায় ড্রোন সহ সব ধরনের যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়। এসব দৃশ্যমান চাপ প্রয়োগের বাইরে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টিতে ভারতের ভূমিকা রয়েছে। পতিত শেখ হাসিনা ও তার সহযোগীরা এখন দিল্লি থেকে হুমকি দিচ্ছেন। কলকাতা থেকে তার সহযোগী জুলাই অভ্যুত্থানের খুনের নির্দেশদাতা মন্ত্রীরা নানাভাবে তৎপর হয়ে উঠেছেন। তাদের একটাই লক্ষ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো, যাতে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যায়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি ও বিদেশি ষড়যন্ত্র যে কাজ করছে সেটি বোঝা খুব কঠিন বিষয় নয়। এই বিবৃতির পর প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পরিবর্তনকে স্বীকার করতে চায় না। আমরা অনেক সংকটের মধ্যে আছি, পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায়। সেজন্য যা যা করা দরকার সব তারা করছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংকটের আসল কারণ ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। আধিপত্যবাদী শক্তি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করে গেছে। গত 1.5 দশকে বাংলাদেশকে কার্যত দিল্লির উপনিবেশে পরিণত করা হয়েছিল। ভারত এখন তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করবে। এটি অস্বাভাবিক নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে দেশের অনেক রাজনৈতিক দল। তারা এখন দিল্লির ভাষায় কথা বলছে, অন্তর্বর্তী সরকারকে ডাকছে অনির্বাচিত সরকার বলে, অথচ এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের সাংস্কৃতিক ফ্রন্ট বামপন্থীরা আবার তৎপর হয়ে উঠেছে। হাসিনার শাসনে লুটপাটের সঙ্গে জড়িত অলিগার্ক ব্যবসায়ীরা মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন, কারণ তাদের লুটপাটের সাম্রাজ্যে আঘাত এসেছে। ভারত একদিকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস ও পুশিনের নামে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, অপরদিকে দেশের ভেতরে বিভক্তি ও বিভাজন সৃষ্টি করছে। দিল্লিতে টিকি বাঁধা বাম দলগুলোকে দিয়ে আবারও মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি চালুর চেষ্টা করা হচ্ছে। ইসলামোফোবিয়ার রাজনীতি করে যারা গুম, খুন ও বিচারের নামে হত্যার রাজনীতি চালু করেছিল তাদের আবারও আমরা রাজনীতির দৃশ্যপটে একই বয়ান নিয়ে হাজির হতে দেখছি। এগুলো সবই হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অনেক রকম ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই সরকার প্রতিষ্ঠার পর থেকে 1000-এর বেশি আন্দোলন হয়েছে, এখনো চলছে। কিন্তু এত কিছুর পর ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে এনেছেন। আধিপত্যবাদী বৃহৎ প্রতিবেশীর চোখে চোখ রেখে কথা বলতে পারছি। বাংলাদেশের মানুষ এখন সত্যিকার অর্থে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের ভাবতে শুরু করেছে। এটি এখন ভারতের সবচেয়ে বড় ভয়। ভারত গত 1.5 দশকে হাসিনার নিপীড়নমূলক শাসনের মাধ্যমে এদেশের মানুষের আত্মমর্যাদা বোধকে ধ্বংস করে দিয়েছিল। দিল্লির দাস হয়ে থাকা যেন হয়ে উঠেছিল এদেশের মানুষের নিয়তি।
শক্তি। ডক্টর ইউনূস দেশের ভেতর ও বাইরে থেকে আধিপত্যবাদী শক্তির রূপ দেখছেন। তিনি সাহসিকতার সঙ্গে জনগণের সামনে তাদের তৎপরতার কথা তুলে ধরেছেন, কিন্তু তার একার পক্ষে এই আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য দরকার জাতীয় ঐক্য। আমরা যদি তা না করতে পারি তাহলে আমাদের উপর দিল্লির অনুগত আরেকটি ফ্যাসিস্ট সরকার চেপে বসবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।